ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাজনীতির মাঠ নিয়ে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কি পরিস্থিতি দেখছেন আপনারা? প্রত্যেকেই আসলে ডাকসুর যে যারা প্রার্থীরা আসলে সবার কাছে যাচ্ছেন, কথাবার্তা বলছেন। এই মুহূর্তে আবার দেখা যাচ্ছে যে এখনো একটা আলাপ বেশ প্রচলিত রয়েছে। যদি আমরা দেখতে পেয়েছি যে নমিনেশন নেওয়ার মেয়াদ শেষ হয়েছে, বাট স্টিল যে প্যানেলগুলো রয়েছে বা স্বতন্ত্র প্যানেল রয়েছে তাদের মাঝেও এখনও আবার হলো গিয়ে প্যানেলে জোট হওয়ার একটা আলাপচারিতা বাজারের মাঝে রয়েছে। ফলত অনেকগুলো আসলে ইফস অ্যান্ড বাটস আমরা এখন পর্যন্ত আসলে দেখতে পাচ্ছি। সকলেই আসলে ডাকসুর যারা প্রার্থীদের থেকে আমরা বলবো যে সবসময় যেটা হয় আর কি, নির্বাচনের আগে ভোটারদের কদর বেশি থাকে, ভোটারদের আসলে কদর এবার আসলে বেশি দেখা যাচ্ছে। এবং এবারের ডাকসুটা অন্যান্য বারের থেকে আলাদা। পদের হিসাব করে, ভোটারের বিপরীতে হলো গিয়ে প্রার্থীর সংখ্যা হিসাব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারে ডাকসুতে সবথেকে বেশি ক্যান্ডিডেট আসলে অ্যাপ্লাই করেছে। এবং দেখা গিয়েছে যারা ফ্রন্টলাইনার, এর আগে ডাকসুগুলো যদি আমরা দেখি, যদি আমরা 19-এর ডাকসুর কথা চিন্তা করি আর কি, 19-এর ডাকসুর সময় আমি যদিও ক্যাম্পাসে ছিলাম না, তবে আমরা তো দেখতে পেয়েছিলাম বা আমরা এই সার্কেলের সাথেই ছিলাম। তো ওখানে একটা কথা ছিল যে কে কার থেকে কত বেশি খারাপ প্রার্থীটা। এখন খারাপের মধ্য থেকে ভালোকে খুঁজে নেওয়ার চেষ্টা করা হতো। এবার এত বেশি ভালো ভালো প্রার্থী এবং প্রত্যেকে আসলে গণ অভ্যুত্থান থেকে উঠে এসেছে এবং তার পরবর্তী শিক্ষার্থীদের সাথে কাজ করার মধ্য দিয়েই তারা আসলে সামনে এসেছে। সো এইখানের ভিতরে কে কত ভালো প্রার্থী এবার এই প্রতিযোগিতা চলছে, এইটা একটা আসলে ইতিবাচক একটা প্রতিযোগিতা আমরা বলবো। সব মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে, এবং আরও একটা শঙ্কার জায়গাও আসলে তৈরি হচ্ছে যে নতুন করে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে যেহেতু হলো গিয়ে অনেক বেশি প্রার্থী এবং সবাই সবার দিকে যাচ্ছে, ইন্টারনাল যে গ্যাঞ্জামগুলো, বিশেষ করে ছাত্র সংগঠনগুলো এবং বিভিন্ন তাদের ইন্টারনাল গ্যাঞ্জামগুলো প্রকট হয়ে আসতেছে। তাদের মাঝ থেকে আসলে শিক্ষার্থীরা বের হয়ে এসে, নেতৃবৃন্দ বের হয়ে এসে আলাদা প্যানেলের দিকে যাচ্ছেন। সো ফলে একটা কেওয়াজও তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে আসলে যাদের আমরা দেখছিলাম যে মনে হচ্ছিল যে অনেক বেশি সম্ভাবনাময়, তারাও আসলে পিছিয়ে পড়ছে তুলনামূলক। সো অনেকগুলো জিনিসপত্রই আসলে ক্যাম্পাসের মাঝে চলতেছে। আসলে এইটাই তো আসলে রাজনৈতিক সৌন্দর্য। এবং ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়, সেকেন্ড ক্যাবিনেট বলা হয়। সো এই জিনিসটাই আসলে এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে তীব্র একটা প্রতিযোগিতা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এবং ডাকসুর ক্ষেত্রে যদি আমি একটু বলি যে ডাকসুকে সবসময় ধরা হয় একটা অ্যান্টি এস্টাবলিশমেন্টের জিনিস। যারা ক্ষমতায় যাবে তার বিপরীতে যারা থাকবে তারা ডাকসুতে স্ট্রং ক্যান্ডিডেট। বাট এই মুহূর্তে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্টের যে প্রেক্ষাপট, এখানে তো অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলতে আসলে কেউ নাই। প্রত্যেকেই এই গভর্নমেন্টের অংশ, প্রত্যেকেই এস্টাবলিশমেন্টের সাথে আসলে যুক্ত রয়েছে। ফলত এইখানের ভিতরে যে যতটুকু সাংগঠনিক জায়গা থেকে ভালো পুশ করতে পারবে, যাদের ইশতেহার শিক্ষার্থীদের পছন্দ হবে। এবং সবথেকে বড় কথা যেটা, ইশতেহার সবসময় মুখস্থ করানো যায় না, হয় না, মানুষ মনেও রাখে না সবসময়ের ক্ষেত্রে। এটা হয়তো একবার পরে কনভিন্স হওয়ার ব্যাপারটা। যারা শিক্ষার্থীদের যত বেশি কাছে যেতে পারবে, 1-to-1 যারা যত বেশি কানেক্টেড হতে পারবে, তারাই আসলে এখানের ভিতরে ভালো করবে। এবং এই ক্ষেত্রে যাদের সংগঠন শক্তিশালী এবং পুরো সংগঠন একত্রে মুভ দিতে পারবে, একসাথে শিক্ষার্থীদের কাছে যেতে পারবে, তারা আসলে ভালো করবে বলে আমি বিশ্বাস করি।